সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে রাজধানীর বাসিন্দারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না যানবাহনের জ্বালানি। অনেক বাসা বাড়িতে জ্বলছে না চুলা। অনেক কষ্ট, চুলায় গ্যাস থাকে না, রাতের 12টা 1টা বাজেও গ্যাস আসে না। 100 টাকা 80 টাকার গ্যাস, এতে দুইবার দুই টিপ মারমু, আবার গ্যাসের লাইন ধরতে, আবার দুই টিপ মারি, আবার গ্যাসের লাইন ধরে। জ্বালানি সংকটে বিপর্যস্ত নরসিংদীর জনজীবন। স্থবির হয়ে পড়ছে অনেক কারখানার কার্যক্রম। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মালিক ও শ্রমিকদের হতাশা। বিদ্যুৎ আসে তো গ্যাস নাই, গ্যাস আসে তো বিদ্যুৎ নাই। 2 সপ্তাহ যাবত গ্যাসের কোনো চাপ পাচ্ছি না, স্বল্প চাপ, যা দিয়ে আমরা প্রোডাকশন করতে পারতেছি না। সীতাকুণ্ডে পুরনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু, অসুস্থ আরো কয়েকজন। পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়া চলছিল কাজ, বলছে ফায়ার সার্ভিস। পাইপের যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের সমালোচনায় জনস্বাস্থ্যবিদরা অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের তাগিদ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডায়ালাইসিস, এইগুলো ঔষধ আমাদের সারা জীবন খেতে হয়, যাতে একবার হয়ে যায় সেই ওষুধগুলো অবশ্যই অত্যাবশ্যকীয় তালিকায় ঢোকানো উচিত। গভর্নমেন্টের ফার্মোস দায়িত্ব ওই প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করা, প্রাইস তো সেকেন্ডারি। ভারতে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিলেন পরিবেশ কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক নেতা নির্বাচনের সংস্কৃতি পরিবর্তনের দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। তীব্র গ্যাস সংকটে নাকালেও রাজধানীর মানুষ। ফিলিং স্টেশনে জ্বালানির জন্য লেগে থাকছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। একই অবস্থা বাসাবাড়িতে। অনেক বাসায় বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। আমার পিছনে যে গাড়ির যে দীর্ঘ লাইন দেখছেন, এটি কোনো পার্কিংয়ের জায়গা নয়, মূলত গ্যাস নিতে আসা গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা এভাবেই লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছে সাধারণ যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাজধানীর 7 রাস্তা এলাকা, গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কিন্তু মিলছে না প্রয়োজন মতো জ্বালানি। কখন পাওয়া যাবে গ্যাস জানেন না চালকরা। সময় যত গড়ায় ততই দীর্ঘ হয় লাইন। দীর্ঘ অপেক্ষার পর গ্যাস মিললেও পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন চালকরা। ফলে মাঝে মধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন চালক ও পাম্পের লোকজন। গ্যাস সংকটে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত চালকরা। পর্যাপ্ত জ্বালানির অভাবে পরিবার পরিজন নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলে জানান অনেকে। জমা উঠাইতে না, দুইবার গ্যাসের লাইন ধরছি, 100 টাকা 80 টাকার গ্যাস, এতে দুইবার দুই টিপ মারমু, আবার গ্যাসের লাইন ধরতে, আবার দুই টিপ মারি, আবার গ্যাসের লাইন ধরে। এইভাবে আমরা কিভাবে চলুন? ঘন্টার পর ঘন্টা বসে থাকা নাকি? এই যে 1টা থেকে এই সময় বাজে কয়টা দেন, বাজে হলো প্রায় 5টা, তাহলে 4 ঘন্টা এনতি আমার গেল গা। তাহলে আমি জমার প্রমুখ থেকে আর নিজের খাওয়ার টাকা বাইর করতে এখন। এলএনজি টার্মিনাল নষ্টও হয়ে থাকে, কয়দিন লাগে ঠিক করতে। দাম বাড়াইলে ভাই বাড়াইয়া ফেলেন। আমার কথা কি, এত মানুষটা কষ্ট দেওয়ার কিছু নাই। একে গ্যাস নাই, এর মধ্যে আবার আপনি 6টা থেকে 9টা পর্যন্ত বন্ধ রাখেন। ফাইজলামির একটা তো লিমিট আছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এই অবস্থায় গ্রাহকদের সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যা। মনে করেন কালকে গেছে সকাল 6টা বাজে গ্যাস, আসছে রাত 1টা পরে 1:30টার দিকে। দেখেন মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। এই কাস্টমার এসে কথা বলে, সে এসে কথা বলে। রাজধানীর কোনো কোনো ফিলিং স্টেশনে গ্যাস নেই লেখা টানিয়ে রেখেছে, ফলে অলস সময় পার করছেন কর্মীরা। 3-4 দিন আগের থেকেই কোনো গ্যাস নেই, দিনও নাই রাত্রও নাই, সবাই তো বসে রয়েছে, অনেক কোম্পানিরও লস। এদিকে বাসাবাড়িতেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। রামপুরা সহ অনেক এলাকায় জ্বলছে না চুলা। গ্যাস না থাকায় অনেকে কাঠ পুড়িয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন। আমাদের অনেক কষ্ট, চুলায় গ্যাস থাকে না, রাতের 12টা 1টা বাজেও গ্যাস আসে না। ভোর 5টা বাজে গ্যাস চলে যায়, আর 1টার পরে চুলা ধরে, তা মনে করেন গ্যাস আসে না, অল্প অল্প আসে।
গ্যাসের চুলা আছে, তবে গ্যাস নেই। যেহেতু গ্যাস নাই, সেক্ষেত্রে পরিবারগুলো কিভাবে তারা তাদের দৈনন্দিন যে রান্নাবাড়া সেই রান্নাবাড়া চালাচ্ছে, যদি একটু দেখাতে চাচ্ছি। আমার এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটটিতে দুই পাশে দুইটি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। এইদিকে একটি সিলিন্ডার এবং আরেকটু যদি আমি একটা পাশ ঘুরিয়ে দেখাতে চাই, এই পাশেও একটি সিলিন্ডার। এতে একদিকে গ্যাস না থাকার কারণে অনেকটা বাধ্য হয়ে কিন্তু তারা এই সিলিন্ডার ব্যবহার করছে। বাধ্য হয়ে তো করছি, খাইয়া তো বাঁচতে হবে নাকি, গ্যাস বিলও দিতে হয়, আবার সিলিন্ডারও মাসে 2000 টাকা, এটাও লাগে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। জ্বালানি বিভাগের হিসাবে সম্প্রতি সরবরাহ কমিয়ে দাঁড়িয়েছে 203 কোটি ঘনফুটে, ফলে ঘাটতি 177 কোটি ঘনফুট। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশের অন্যান্য স্থানের মতো গ্যাস সংকটে বিপর্যস্ত নরসিংদীর জনজীবন। পরিবহন, বাসা বাড়ি থেকে শুরু করে শিল্প কারখানায় মিলছে না জ্বালানি। গ্যাসের অভাবে এরই মধ্যে বেশ কয়েকটি কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বাসাবাড়িতে গ্যাস নেই, তাই দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। সঠিক সময়ে রান্না করতে না পেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশিরভাগ মানুষের। এই চিত্র নরসিংদী জেলার। গ্যাস তো থাকে না, গ্যাস আসে 3টা বা 2টার পরে গ্যাস একটু পাওয়া যায়। সমস্যার কারণে আমার বাচ্চারা আমি ঠিক মতো খাবার দাবার করে খাওয়াতে পারতেছি না। শুধু বাসাবাড়ি নয়, সিএনজি ফিলিং স্টেশনগুলোর অবস্থাও খারাপ। গাড়ির দীর্ঘ সারি থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। 5 ঘন্টা হয়েছে বলছি গ্যাসের লেগা, কিন্তু আমরা এখন যদি কাজ করবো কি, ছেলে মেয়ে চালামো কি, সংসার চলবো কেমনে? এছাড়া গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বেশিরভাগ কলকারখানার উৎপাদন। এতে সীমাহীন দুর্ভোগে কারখানার মালিক ও শ্রমিকরা। তো বন্ধ, অচল, মাল নিচ্ছে না, ডাইং বন্ধ। বিদ্যুৎ আছে তো গ্যাস নাই, গ্যাস আছে তো বিদ্যুৎ নাই। গ্যাসের কারণে মিল মেশিন বন্ধ থাকে, মিল বন্ধ হয়ে যায়, তাইলে আমগর সংসার আমরা চালাইতে অনেক অসুবিধা হয়ে যায়। দেশের কাপড়ের চাহিদার প্রায় 70% আসে নরসিংদীর তৈরি কাপড় থেকে। জেলার টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিলের সংখ্যা 3000-এর বেশি। বিদ্যুৎ বিপর্যয় ও গ্যাস সংকটে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। আমার ডাইং প্রিন্টিং মিলসের ভিতর প্রায় আজকে 2 সপ্তাহ যাবত গ্যাসের কোনো চাপ পাচ্ছে না, স্বল্প চাপ, যা দিয়ে আমরা প্রোডাকশন করতে পারতেছি না। যেখানে পূর্বে গ্যাস এখানে আমাদের ইনএস ছিল 30 PSI থেকে 25 PSI এবং আমরা জেনারেটরগুলো চালাই 15 PSI-তে, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে জেলার চাহিদার তুলনায় অর্ধেক গ্যাস সরবরাহ রয়েছে। এর মধ্যে ঘোড়াশাল, পলাশ, ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সিএনজি স্টেশন, কারখানা ও বাসা বাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংযোগের জন্য আমরা রেগুলার মোবাইল করতেছি মাসে 4টা থেকে 5টা। এটা যে আমি যত জানি যে বাড়ি থেকে স্টাফরা আসছেন, মহাসড়কে কাজ করছেন, আশা করি দ্রুত এটা সংকটটা সমাধান হবে। তিনি জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যার সমাধান হলে কেটে যাবে গ্যাস সংকট। আমরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে শহীদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গ্যাস বিদ্যুতের জন্য কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য অচল হয়ে পড়ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এবার অন্য প্রসঙ্গ। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙার ইয়ার্ডে পুরনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন 10 জন।
ফায়ার সার্ভিস বলছে শ্রমিকরা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করছিলেন। একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে গত 10 বছরে সীতাকুণ্ডের এই জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনায় অন্তত 135 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকাল 7:30টার দিকে ভাটিয়ারি এলাকায় ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে পুরনো একটি জাহাজ কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ গ্যাস ট্যাঙ্কের পাইপে ছিদ্র হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের যৌথ চেষ্টায় শ্রমিকদেরকে উদ্ধার করা হয়। সেখানে 3 জনের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জাহাজ তো প্রায় কাটা শেষ, ওটা লাস্ট ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কিটা মনে করেন কাটতে ধরছে আর ওই গ্যাসগুলো সম্পন্ন আছে এই রুমে আক্রমণ করছে। আমার মনে হয় এটা আমার তো দুই ভাই একসাথে মরে গেছে ভাই। তোর মধ্যে আমার ভাইও আছে, মামাতো ভাইও আছে, তো এটা শুনে চলে আসছি। ইনজুরিও ছিল, আবার হয়তো ওই যে যেটা গ্যাসটা যেটা বিস্ফোরণ হয়েছে ওইটা ইনহেলেশনও ছিল। হ্যাঁ, দুইটা হইতে পারে, পরবর্তী ইয়াতে আমরা জানতে পারবো। ফায়ার সার্ভিস বলছে পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকরা ট্যাঙ্কের কাছে যাওয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে উৎপন্ন না হয়, এটা যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। পাইপে যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। অসুস্থ শ্রমিকদেরকে দেখতে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তিনি সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। চট্টগ্রামে সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পে গত 10 বছরে দুর্ঘটনায় কমপক্ষে 135 জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ পদ্ধতি বাতিল করায় এই কড়া সমালোচনা করছেন জনস্বাস্থ্যবিদরা। তাদের মতে কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা সংশোধন করা যেত। পুরো কাঠামো প্রত্যাহারের প্রয়োজন ছিল না। ওষুধ শিল্প মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে দেশীয় কোম্পানিকে ক্ষতির হাত থেকে রক্ষায় এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। দেশের মানুষের চিকিৎসা সেবার প্রায় 70% ব্যয় হয় রোগীর নিজের পকেট থেকে, আর এর অধিকাংশই চলে যায় ওষুধ কিনতে। ওষুধ কেনার এই বাড়তি চাপ কমাতে 1994 সালে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানা ধরনের রোগের জন্য অত্যাবশ্যকীয় 117টি ওষুধের দাম নির্ধারণ করে সরকার। পরে অন্তর্বর্তীকালীন সরকার এসে আরও কিছু ওষুধ যোগ করে মোট 295টি ওষুধের দাম নির্ধারণ করে দেয়। কিন্তু বর্তমান সরকার এসে সেই তালিকাটি বাতিল করে দেয়। এরপর থেকেই এর পক্ষে ও বিপক্ষে নানান মত দিচ্ছেন জনস্বাস্থ্যবিদ, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং ওষুধ মালিক সমিতি সহ সংশ্লিষ্টরা। আর এই সিদ্ধান্ত অবাক করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত জনস্বাস্থ্য বিবেচনার চেয়ে বাণিজ্যিক স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে কি না সে প্রশ্ন তোলেন তারা। অনেকগুলো ওষুধে নতুন ওষুধ তৈরি হয়েছে এবং মানুষের স্বাস্থ্যের যে বাংলাদেশে মানুষের স্বাস্থ্যের সমস্যাও কিন্তু অনেক নতুন নতুন হয়েছে। যেমন আমাদের অসংক্রামক ব্যাধি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডায়ালাইসিস, এইগুলো ঔষধ আমাদের সারা জীবন খেতে হয়। যাতে একবার হয়ে যায় সেই ওষুধগুলো অবশ্যই অত্যাবশ্যকীয় তালিকায় ঢোকানো উচিত। তার মতে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংকুচিত হলে মেধাস্বত্বের মূল্য দিতে হবে। বিপরীতে ওষুধ শিল্প মালিক সমিতি বলছে কোনো প্রতিষ্ঠান মুনাফা না রেখে দীর্ঘদিন পণ্য উৎপাদন করতে পারে না। এখন যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আমাদের দর কষাকষির সুযোগ অনেক কমে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমাদের ওষুধ শিল্পটাকেও অন্যান্য শিল্পের পাশাপাশি একটা বিপদে ফেলতে যাচ্ছে, তাদের উপর নির্ভরশীল করতে যাচ্ছে। সেই ফাঁদে কিন্তু আমরা পা দিলাম। আমরা ওই ফাঁদে পড়বো কেন? এতে পড়ার তো কোনো কারণ নাই। সেটা তো ইট ইজ গভর্ন বাই দ্য ল। আমরা এখন পেটেন্টের বাইরে আছি, আমরা তখন পেটেন্ট আইনের আওতায় আসব। এই তো ডিফারেন্সটা হবে। সমস্যার সমাধানে সরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে বলে মন্তব্য তাদের।
এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড তারাই সরকারকে বিনামূল্যে বা একটা নির্ধারিত মূল্যে তারা সরকারকে ওষুধ সরবরাহ করবে, তারা কারখানা করবে এবং কারখানা করার সিদ্ধান্ত তো হয়ে আছে, কারখানা তৈরি করুক, তার আগ পর্যন্ত সাশ্রয় মূল্যে তারা এখান থেকে নেবে। এই যে এসেনশিয়াল প্রোডাক্টের লিস্ট, এটাও তো টাইম টু টাইম আইন অনুযায়ী এটা রিভিউ হওয়ার কথা, তো রিভিউ হবে। এখন রিভিউ হয়ে যে এই প্রোডাক্টটা ওই লিস্টে যাবে, এটা তো গভর্নমেন্টের ফার্মোস্ট দায়িত্ব ওই প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করা। প্রাইস তো সেকেন্ডারি, ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাভেলেবল। এখন গভর্নমেন্ট অ্যাভেলেবল করার সময় তার নিজস্ব ফ্যাক্টরি আছে, সেখানে তৈরি করতে পারে, অথবা কোম্পানিগুলোর কাছ থেকে কিনতে পারে। ইটস আপ টু গভর্নমেন্ট। জনস্বাস্থ্যবিদদের মতে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত চিকিৎসা ব্যয় কমানো। দেশের সব শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা এবং ওষুধ শিল্পের উন্নয়ন, এই দুই দিক বিবেচনা করেই ওষুধের নতুন করে দাম নির্ধারণের দাবি সাধারণ মানুষের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছে পরের প্রসঙ্গে। 2024 সালের গণ অভ্যুত্থানে নিহত সাভারের শ্রাবণ গাজীর পরিবারে এখনও শোক কাটেনি। মালয়েশিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়া শ্রাবণ দেশে ফিরে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। শ্রাবণ গাজীর স্মৃতি রক্ষায় কোনো সড়ক বা স্থাপনার নামকরণের দাবি তার পরিবারের। গণ অভ্যুত্থান চলাকালে 2024 সালের 5 আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রা ও মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেন সাভারের শ্রাবণ গাজী। ওই দিন দুপুরে সাভারের নিউ মার্কেট ও পাকিজা এলাকায় পৌঁছালে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ছেলেকে হারিয়ে আজও থামেনি তার বাবা মায়ের আহাজারি। সন্তানের স্মৃতি ধরে রাখতে শ্রাবণের নামে একটি রাস্তা বা সরকারি স্থাপনা নামকরণের দাবি তার পরিবারের। আমার ছেলে শহীদ হয়েছে, এ তো প্রায় 2 বছর হতে যাচ্ছে, আর 4-5 দিন পরে হয়তো 2 বছর হয়ে যাবে। এই 2 বছরের ভিতরে আমরা সেরকম কিছুই পাইলাম না, কারণ তাদের স্থায়ীভাবে কোথাও একটা স্মৃতি করে রাখবেন সেই ধরনের কিছু একটা আজ পর্যন্ত হলো না। আশায় ছিলাম যে সরকার ক্ষমতায় আছে, আমাদের সন্তানের বিচার হইব, কিন্তু আমাদের তো বিচার তো দূরের কথা, আমাদের মামলার কোনো নামই নাই। আর তারপর আশায় ছিলাম যে সন্তানরা তো আর পাবো না, যে সন্তানের বিচারটা যদি আমরা দেখা যাইতে পারতাম, তারপর আত্মার মধ্যে একটু শান্তি পাইতাম। 2টা বছর পার হয়ে গেছে, কোনো কিছু দেয় না। গণ অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু শ্রাবণ গাজীর পরিবারের সবাই যেন থমকে আছে। সন্তান হারানোর শোক আর বিচারের অপেক্ষায় দিন কাটে তার স্বজনরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। নীলফামারীর জলঢাকায় কফি চাষ করে সফলতা পেয়েছেন নারী উদ্যোক্তা খাদিজা বেগম। 5 বিঘা জমিতে শুরু করেন 650 গাছ দিয়ে। এখন তার বাগানে 3000 কফি গাছ রয়েছে। খাদিজা বেগমের এই উদ্যোগ স্থানীয় তরুণদের কফি চাষে অনুপ্রাণিত করছে। বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় পানীয় কফি। কফি গাছের ফল মূলত কফি চেরি নামে পরিচিত। এই ফলের বীজ ভেজে গুঁড়ো করে তৈরি হয় নানা জাতের কফি। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে আর মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশেও বর্তমানে কফি চাষ একটি সম্ভাবনাময় এবং লাভজনক ফসল হিসেবে সম্প্রসারিত হচ্ছে। উত্তরের জেলা নীলফামারীর জলঢাকার নারী উদ্যোক্তা খাদিজা বেগম প্রত্যন্ত অঞ্চলে কফি চাষ করে এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। শুনবো তার সংগ্রাম আর সফলতার গল্প। আগে হাতে যে কফি ছিঁড়তাম, লাল কফি যেটা, ওইটা ছিঁড়তাম, ছেঁড়ার পরে ওইটা ছেলার পরে শুকাইতাম। শুকার পরে আমি মাঝখানে আরেকটা বিন আছে, ওই বিনটা আমরা কড়াইতে ভাজতাম। ভাজার পরে আমি ওইটা ব্লেন্ডারে গুঁড়া করে সেল দিতাম। তারপরও সবাই মানে আমাদের এই কফি খাওয়ার সবাই পছন্দ করছে। এই কফিটা ঘ্রাণ খুব সুন্দর ছিল। মেশিনে এখন প্রসেস করতেছি, গ্রাইন্ডার করতেছি, রোস্টার করতেছি। আর আমার কফি বাইরে যাচ্ছে, বিদেশ থেকেও মানে লোক অর্ডার দিছে, ওখানেও দিচ্ছি। সব এলাকায় আমার কফি যাচ্ছে।
আমি এটা আমাকে খুব ভালো লাগতেছে, আর আমি এটা বাণিজ্য আকারে করতে চাই এখন। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানের সংসার সামলে নিজেকে আজ একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন এই সংগ্রামী নারী। আমার 2014 সালে আমার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে আমার ব্যবসা দেখাশোনা করা লাগে, 2 ছেলেকে পড়াশোনা করা। আমার ব্যবসা আমি করছি 7 বছর। আমাকে খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে যে আমার স্বামী চলে গেল, আমার 2টা ছেলে রেখে, এই ছেলে 2টাকে পড়াশোনা করা করা খুবই কষ্টকর। তারপরে আমার ছেলে ঢাকায় পড়াশোনা করতো। ও বলতেছে, আম্মু আমি আমাদের পরিত্যক্ত জমি বা বাড়ির আশপাশে যেগুলো আছে ওগুলাতে বাগান লাগাই। ঠিক আছে বাবা, তুমি লাগাও, আমি দেখব। তার অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে জয়িতা পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন খাদিজা বেগম। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল। এ উপলক্ষে দলের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিংয়ে এই কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বেলা 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হবে দোয়া মাহফিল। আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায়, গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। দৈনিক 9 টাকা মজুরি বৃদ্ধির গেজেট বাতিল করে সর্বনিম্ন 500 টাকা নির্ধারণের দাবি জানান শ্রমিকরা। শুক্রবার আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র 187 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই মজুরি দিয়ে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই দৈনিক 500 টাকা মজুরি নির্ধারণের দাবি জানান তারা। জানিয়ে দেব বাজার পরিস্থিতির খবর। রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম। কাঁচামরিচের ঝালও অনেকটা কমেছে, কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 টাকায়। তবে মাছের দাম আগের মতোই চড়া। রাজধানীর কারণ বাজারে ক্রেতা সমাগম একটু বেশি ঘটে কম দামে পণ্য কিনতে, কিন্তু আসলেই কি তাই? কারণ বাজার একটু কম, কারণ বাজার যদি চিন্তা করেন, কারণ পাইকারি এলাকাতে এখানে দেখা যায় গেলো আপনার 10-20 টাকা কমে পাবেন, কিন্তু এলাকা নেন ওখানে আরো 20 থেকে 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজি দিয়ে বেশি যায়। এই ক্রেতার মতো অনেকেই আসেন শুক্রবার ছুটির দিনে বাজার করতে। তবে দাম নিয়ে সন্তুষ্টি কি সবার মধ্যে রয়েছে? টাকা তো একই, বাজার তো একই আছে, কিন্তু হলো যে আমরা বাজার করতে যখন আসি তখন টাকা কুলায় না আর কি। সবজির কথা যদি বলতে হয়, তবে মৌসুমে যা পাওয়া যাচ্ছে সেগুলোর বেশিরভাগের দাম 60 থেকে 80 টাকার ঘরে। যেমন করলা, মুখী কচু, পটল কিংবা ঢেঁড়স। সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন ও বরবটি। পেঁপে আছে 30 টাকা, পটল আছে 60 টাকা, আপনার গোল বেগুন 120 টাকা, আপনার ওই কাঁকরোল 60 টাকা, উস্তা 80 টাকা, ছড়া 60 টাকা, ভেন্ডি 40 টাকা, শসা আজকে একটু বাড়তে 80 টাকা। চাল, ডাল ও তেলের মূল্য এখনও স্থিতিশীল রয়েছে। অন্যান্য চাল ডাল যা আছে ওগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ দাম আছে, তেলটাও দাম বাড়ে নাই, ওইভাবে আছে। এই সপ্তাহে আদার দাম কিছুটা কমলেও পেঁয়াজ রসুনের দামে বড় কোনো পরিবর্তন নেই। আদার দাম একটু কম আর কি, 20 টাকা কমছে। গত সপ্তাহ আসলে 180, সপ্তাহ হয়েছে 150-60 এরকম বেচতে আছে। আর পেঁয়াজ আছে 50 টাকা, গত সপ্তাহ 50 টাকা ছিল, সেম আছে। রসুনের দামও কমে নাই, রসুনের দাম গত সপ্তাহ যেরকম এই সপ্তাহ এরকমই আছে। সরবরাহ কম থাকায় সব ধরনের মাছই বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে সর্বোচ্চ 2400 টাকা পর্যন্ত। বর্তমানে যে মাছের দাম এটা অধিক বেশি। আমি এই যে ইলিশ মাছ নিছি, মানে যেই মাছ হয়তো 1000-1200 টাকা, সেই মাছ এখন 2800-3000 টাকা কেজি। কই মাছ, পাঙ্গাস মাছ, তারপরে মানে তেলাপিয়া মাছ, এইটার কেজি 30 টাকা বেশি। 1 কেজির উপরে মাছ এটি ব্যস্ত আছে 2400, এটি ব্যস্ত আছে 2000। বাজারে এই সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 ও খাসির মাংস 1250 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আরও কিছু খবর নিয়ে সংবাদ সংক্ষেপ।
নেত্রকোনার কমলকান্দায় কবরস্থানে দোকান নির্মাণকে নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনায় স্থানীয় একটি বাজারে দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ওই প্রবাসীর ছেলে গুলিবিদ্ধ এবং পরিবারের আরও 2 সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় 25 ভরি স্বর্ণালংকার, প্রায় 2 লাখ টাকা এবং একটি মোবাইল ফোন লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রায় 33,000 মেট্রিক টন ডিজেলবাহী একটি তেল ট্যাঙ্কারের সঙ্গে নোঙর করে রাখা আরেকটি জাহাজের সংঘর্ষ হয়েছে। তেলবাহী জাহাজটির ইঞ্জিন কক্ষের একপাশে প্রায় 1 বর্গমিটার ফাটল সৃষ্টি হয়ে পানি ঢুকেছে। এতে জাহাজটির সাময়িকভাবে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। নরসিংদী রেল স্টেশনে চলন্ত অবস্থায় তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামার সময় 2 বগির মাঝে পড়ে আমির হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দেশের বাজারে আবারও প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ 2,158 টাকা পর্যন্ত কমেছে। মূল্য তালিকা অনুযায়ী নতুন দাম 22 ক্যারেট প্রতি ভরি 2,34,621 টাকা, যা একদিন আগে ছিল 2,36,779 টাকা। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের দ্বিতীয় স্বাধীনতার ডাক দিলেন দেশটির পরিবেশ কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও সম্মানের রাষ্ট্রে পরিণত করতে রাজনৈতিক নেতা নির্বাচনের সংস্কৃতিতে আমূল পরিবর্তনের যুক্তি তুলে ধরে দেশে একটি শান্তিপূর্ণ বিপ্লব বা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরুর ডাক দিয়েছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসের আগে দেশের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন ঘটানোর লক্ষ্য নিয়ে এই আন্দোলন শুরুর ডাক দিলেন ওয়াংচুক। এর আগে ককরোচ জনতা পার্টির ডাক আন্দোলনে সংহতি প্রকাশ করেছিলেন তিনি। অনশন করেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী দিল্লি থেকে মুম্বাই, চেন্নাই, কলকাতা ছাড়াও বিভিন্ন সংবেদনশীল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক আগের দিন নয়াদিল্লির হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি এসেছে। খালিস্তান নামে এক ইমেইল থেকে এই হুমকি এসেছে। এবারে জানাবো খেলার খবর। তানজিদ হাসানের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ডারউইনে দ্বিতীয় দিনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখালো বাংলাদেশ। প্রথম ইনিংসে 153 রানে এগিয়ে থেকে 6 উইকেটে স্কোরবোর্ডে 351 তুলে দিনের খেলা শেষ করেছে টাইগাররা। মেহেদী মিরাজ, হাসান মাহমুদ জুটি অবিচ্ছিন্ন আছে 43 রানে। প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। ভারতের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দেন। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে তিনি লেখেন, ডারউইনে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিল বাংলাদেশ, যা কারো কাছেই প্রত্যাশিত ছিল না। প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হওয়া দলটাই দাপট দেখালো টেস্টের প্রথম 2 দিন। এটি হলো ঘুরে দাঁড়ানো। বাংলাদেশকে নিয়ে অশ্বিনের এই প্রশংসাসূচক বার্তা দিয়ে বুঝিয়ে দেয়া যায় ডারউইন টেস্টে বাংলাদেশ কতটা দাপট দেখাচ্ছে, যা চির ধরাতে পারে অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসে। কেননা প্রথম ইনিংসে 100 রানের বেশি পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া সবশেষ টেস্ট জিতেছে 16 বছর আগে পাকিস্তানের বিপক্ষে। এবার আসা যাক সংখ্যার চিত্রে। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, পেট কামিংস ও নাথান লায়ন এই চতুষ্টয় একসঙ্গে 35 টেস্টে উইকেট নিয়েছেন 567টি, যা টেস্ট ইতিহাসের আর কোনো বোলিং চতুষ্টয়ে নেই। অথচ সেই বোলিং আক্রমণের বিপরীতে ব্যাটিং কারিশমা দেখালেন তানজিদ শান্তরা। ছাড়ার বল ছেড়ে মারার বল মেরে দারুণ টেম্পারমেন্ট দেখিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ও টেস্টে নিজের অভিষেক সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলা এই ব্যাটারকে সঙ্গ দেওয়া অভিজ্ঞ মুমিনুল হকের বিদায় হয় দলীয় 138 রানে। ব্যক্তিগত 49-এ থামেন মুমিনুল। সেখান থেকে বড় ইনিংস খেলা প্রত্যয়ে 157 বলে 93 রানের জুটি করেন অধিনায়ক শান্ত আর তামিম।
কিন্তু ইনিংসটা আর বড় করতে পারেননি তিনি। ব্যক্তিগত 101 রানে ফেরার পর মুশফিককে সাথে নিয়ে 66 রানে ছোট্ট একটা জুটি করেন শান্ত। শতকের কাছাকাছি গিয়েও ভেস্তে যায় তার পরিশ্রম। দলীয় স্কোর 300 পার হওয়ার পরই ছোট্ট একটা ধস, কিন্তু মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ অপ্রতিরোধ্য হয়ে উঠলেন। 308 রানে 6 উইকেট হারানোর পর দুজন মিলে দিন শেষ করেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে রাজধানীর বাসিন্দারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না যানবাহনের জ্বালানি। অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। অনেক কষ্ট, চুলায় গ্যাস থাকে না, রাতের 12টা 1টা বাজেও গ্যাস আসে না। 100 টাকা 80 টাকার গ্যাস, এটা দুইবার 2 টিপ মারমু, আবার গ্যাসের লাইন ধরতে, আবার 2 টিপ মারি, আবার গ্যাসের লাইন ধরে। জ্বালানি সংকটে বিপর্যস্ত নরসিংদীর জনজীবন। স্থবির হয়ে পড়ছে অনেক কারখানার কার্যক্রম, বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মালিক ও শ্রমিকদের হতাশা। বিদ্যুৎ আসে তো গ্যাস নাই, গ্যাস আসে তো বিদ্যুৎ নাই। 2 সপ্তাহ যাবত গ্যাসের কোনো চাপ পাচ্ছি না, স্বল্প চাপ, যা দিয়ে আমরা প্রোডাকশন করতে পারতেছি না। সীতাকুণ্ডে পুরনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু, অসুস্থ আরও কয়েকজন। পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়া চলছিল কাজ, বলছে ফায়ার সার্ভিস। পাইপের যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের সমালোচনায় জনস্বাস্থ্যবিদরা অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডায়ালাইসিস, এইগুলো ঔষধ আমাদের সারা জীবন খেতে হয়, যাতে একবার হয়ে যায় সেই ওষুধগুলো অবশ্যই অত্যাবশ্যকীয় তালিকায় ঢোকানো উচিত। গভর্নমেন্টের ফার্মোস্ট দায়িত্ব ওই প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করা, প্রাইস তো সেকেন্ডারি। ভারতের দ্বিতীয় স্বাধীনতার ডাক দিলেন পরিবেশ কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক নেতা নির্বাচনের সংস্কৃতি পরিবর্তনের দাবি। আর এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।